Welcome to my channel, my loving students and my followers. Today I am here again with bunch of translation, isn't it? Today you see we are dealing with simple future tense, okay? In my early classes, in the same way, I am doing all this translation following all the tenses one after another, isn't it? So today our class all about your simple future tense and its active and passive structure. Clear? Now you see simple future tense, active sentence, active verb structure, passive verb structure. Okay? Now you see when you can use active verb structure and when you can use passive verb structure. অর্থাৎ আমরা আজকে সিম্পল ফিউচার টেন্স নিয়ে আলোচনা করছি, তার উপরে বেস করে এই ট্রান্সলেশনগুলো করব। আর আমরা কি বলেছি যে প্রতিটা টেন্সেরই অ্যাক্টিভ ভার্বের ফর্ম থাকে, প্যাসিভ ভার্বের ফর্ম থাকে। অ্যাক্টিভ ভার্বের ফর্ম কি আছে? শ্যাল অথবা উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 কখন ইউজ করবে? যদি ক্রিয়ার শেষ বে আর বো হয়, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ যদি বে অথবা বো হয়, তাহলে তোমরা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ করবে। আর প্যাসিভ করবে কখন? যদি বাংলা ক্রিয়ার সাথে হবে অথবা যাবে এ দুটো শব্দ যুক্ত থাকে, তখন তোমরা তার প্যাসিভ করবে। এখন দেখো, সে আমাকে একটি বই দেবে, তাহলে দেওয়া ক্রিয়াপদ সেটা শেষ হচ্ছে কোথায়? সেটা শেষ হচ্ছে বোতে। ক্লিয়ার ব্যাপারটা? দেওয়া ক্রিয়াপদ কোথায় শেষ হচ্ছে? বোতে শেষ হচ্ছে। এবার দেখো, তাহলে সে আমাকে একটি বই দেবে, তাহলে কিসে শেষ হচ্ছে? বেতে শেষ হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা বুঝবো এটা সিম্পল ফিউচারের অ্যাক্টিভ ফর্মে করবে, অর্থাৎ যেখানে সাবজেক্ট নিজে কাজ করবে। যখনই দেখবে কোনো বাংলা ক্রিয়ার শেষ বে অথবা বোতে শেষ হচ্ছে, তার মানে তুমি বুঝবে সেই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট নিজে অ্যাকশন করছে। তাই সে আমাকে একটি বই দেবে, তাহলে আমরা কি লিখব? হি অথবা শি। ক্লিয়ার? তাহলে শ্যাল আর উইল কোনটা বসবে? থার্ড পারসন সিঙ্গুলার উইল বসবে, তাই না? আমরা কি জানি? আমরা জানি আই আর উইলের সাথে শ্যাল হয়, আর সকল ক্ষেত্রে কি হবে? উইল হবে। তাহলে উইল হয়ে গেল। এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্ব কোনটা? দেওয়া, তাহলে গিভ। তাহলে কি হলো? গিভ। তাহলে হি অথবা শি উইল গিভ। কাকে দিবে? আমাকে। মি কি দিবে? একটি বই। এ বুক। ক্লিয়ার? তাহলে হি উইল গিভ মি আ বুক। দেখো কিভাবে তোমরা বাংলা ক্রিয়ার উচ্চারণে বে বো থাকলে কিভাবে সেই বাক্যটাকে ইংরাজিতে লিখবে। আগে সাবজেক্ট বসিয়ে দাও যে কাজটা করছে, তারপর সাবজেক্টকে দেখে উইল বা শ্যাল বসাও, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাও। আমাকে একটি বই। ক্লিয়ার? এবার দেখো, তাকে কলকাতায় পাঠানো হবে। পাঠানো এটা হচ্ছে বাংলা ক্রিয়া, তার সাথে কি রয়েছে? হবে। তা আমি কি বলছি? বাংলা ক্রিয়ার সাথে হবে বা যাবে যুক্ত থাকলে তোমার প্যাসিভ ফর্মে লিখতে হবে, অর্থাৎ শ্যাল অথবা উইল বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে তাকে কলকাতায় পাঠানো হবে, তাহলে আমি কি লিখব? সাবজেক্ট কার সম্বন্ধে বলছি? তার সম্বন্ধে বলছি, তাহলে হি বসিয়ে দিলাম, হি অথবা শি। ক্লিয়ার? তাকে, সে যেমন হি বা শি হয়, তাকে বললেও হি বা শি লিখতে হবে, কারণ ইংরেজিতে সাবজেক্টিভ প্রোনাউনের কোনো পরিবর্তন হয় না। বাংলায় যেমন আমরা একবার পাবো সে, আর একবার পাবো তাকে, অ্যাক্টিভে পাবো সে, প্যাসিভে পাবো তাকে। উভয়ের ক্ষেত্রেই আমরা হি অথবা শি দিয়েই ইন্ট্রোডিউস করব সাবজেক্টকে। ক্লিয়ার? তাহলে চলো হি বা শি বসালাম, তারপরে আবার এখানে আমরা কি বসাবো? উইল বসাবো। ক্লিয়ার?
তারপরে বি ভার্ব বসাবো প্যাসিভে। তাহলে দেখো হি উইল বি, এবার পাঠানো ইংরাজি আমরা কি জানি সেন্ট, এটা হচ্ছে আমার ভিত্রি। তাহলে শি উইল বি সেন্ট, তাকে পাঠানো হবে। কোথায় পাঠানো হবে? টু কলকাতা, টু কলকাতা। হয়ে গেল। তাহলে কিভাবে প্যাসিভে বাক্য থাকলে কিভাবে তাকে চিনবে এবং তার ভার্বের স্ট্রাকচার ফিউচার টেন্সে কিভাবে বসবে, ঠিক আছে। এবার দেখো তোমাকে কোনো কাজ দেওয়া হবে না, তাহলে আমার এইটুকু জায়গাকে বাদ দাও, নাটাকে পরে ভাবো। তোমাকে কোনো কাজ দেওয়া হবে, তাহলে দেওয়াটা হচ্ছে আমার মূল ক্রিয়া, তার সাথে আমার রয়েছে হবে। ক্লিয়ার? তার মানে মূল ক্রিয়ার সাথে হবে বা যাবে থাকলে আমরা ফিউচার সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ইউজ করে দেবো, তাই না? তাহলে দেখো তোমাকে ইউ উইল প্যাসিভ করছি, দেখো বি দেওয়া ক্রিয়াপদ গিভ, তার 3 নম্বর গিভেন, এটা ভি3। তাহলে হি উইল বি গিভেন, তোমাকে দেওয়া হবে কোনো কাজ, দেখো এনি কোনো কাজ ওয়ার্ক, এটা আমরা হ্যাঁ বাচকে লিখলাম অ্যাফার্মেটিভ। এবার বলছে দেওয়া হবে না, না বলছে না, মানে তোমার সেন্টেন্সে এখন নো বা নট আনতে হবে। আমরা কি জানি নট কোথায় বসে? হেল্পিং ভার্বের পরে নট বসাতে হয়। তাহলে এইটা তোমার কাছে এখন হেল্পিং ভার্ব, ক্লিয়ার? আর এই অংশটা তোমার কাছে এখন কি মেন ভার্ব। তাহলে এই জায়গাটায় আমরা নট বসিয়ে দেব। তাহলে হি উইল নট, এইখানে আমি কি বসাবো? নট বসাবো। ক্লিয়ার? তাহলে হি উইল নট বি গিভেন এনি বুক, তাকে কোনো বই দেওয়া হবে না। ক্লিয়ার? এবার চলো, আমি তোমাকে 1 টাকাও দেব না, আমি তোমাকে 1 টাকাও দেব না, ঠিক আছে? আমি তোমাকে 1 টাকাও দেব না। ক্লিয়ার? তাহলে আসুন দেব, ক্লিয়ার? নাটাকে পরে আনি আমরা, আমি তোমাকে 1 টাকা দেব। তাহলে মূল ক্রিয়া দেওয়া, তার সাথে দেব, এখানে হবে বা যাবে লেখা নেই, তার মানে এটা অ্যাক্টিভ করতে হবে। তার মানে আমার সাবজেক্ট কি আছে? আমি। তাহলে লিখি আই, তাহলে অ্যাক্টিভে কি করব? শ্যাল উইলের শ্যাল, ফার্স্ট পারসনের সাথে আই আর উইলের সাথে শ্যাল হবে। তাহলে আই শ্যাল দেওয়া গিভ, এটা V1 এ লিখতে হবে, V1 এ লিখতে হবে, এই যে V1 লেখা আছে। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই শ্যাল গিভ ইউ, আমি তোমাকে দেব, আই শ্যাল গিভ ইউ 1 টাকা, ঠিক আছে? 1 রুপি, বা আপাতত এইটুকু আগে বোঝো, আই শ্যাল গিভ ইউ 1 রুপি, আমি তোমাকে 1 টাকা দেব। এখানে লেখা আছে 1 টাকাও দেব না, তাহলে নাবাচকের জন্য আমার হেল্পিং ভার্বের পরে নট বসাতে হবে। তাহলে এখানে নট বসায় দাও, তাহলে আই শ্যাল নট গিভ ইউ, ঠিক আছে? এই জায়গাটা আমি কি লিখে দিব? এই জায়গাটা একটু তখন আমি চেঞ্জ করে দিব। কি লিখে দিব শুনতে ভালো হবে? আই শ্যাল নট গিভ ইউ ইভেন, এই যে 1 টাকাও, এই যে সেন্সটা 1 টাকাও, তার মানে ইভেন আ সিঙ্গেল রুপি। ক্লিয়ার? তাহলে আই শ্যাল নট গিভ ইউ ইভেন এ সিঙ্গেল রুপি, এমনকি 1 টাকাও, এই যে 1 টাকাও দেব না, তার মানে এমনকি 1 টাকা দেব না। তাহলে আই শ্যাল নট গিভ ইউ ইভেন আ সিঙ্গেল রুপি। তারপরে দেখো সে কি কলকাতায় যাবে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে লিখি, এটাকে বাদ দিই, প্রথমে লিখি সে কলকাতা যাবে, যাওয়া মূল ক্রিয়ার সাথে বেবো বা, হ্যাঁ বে বো বো যাই বলো, তাহলে এই যে মূল ক্রিয়ার সাথে বে বা বো থাকলে আমার কি লিখতে হবে? অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে, সাবজেক্ট এখানে নিজে কাজ করে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো হি, সে হয়ে গেল, যাবে, তার মানে হি উইল, হি এর সাথে উইল, আর যাওয়া
এক নম্বর ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম ভার্বের V1, তাহলে হি উইল গো, সে যাবে, কোথায় যাবে? কলকাতা, তাহলে হি উইল গো টু কলকাতা, কলকাতা, ক্লিয়ার? এবার বলছে কি, সে কি কলকাতা যাবে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে আমরা কি জানি, হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে বসিয়ে দাও, তাহলেই তোমার কি কি বাক্য, যখনই বাংলা বাক্যের মধ্যে কি দিয়ে প্রশ্ন থাকবে তখন ইংরাজি সেন্টেন্সটায় জাস্ট হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে এনে দাও, দ্যাট সেন্স উইল প্রিভেইল, সেই সেন্সটা তখন চলে আসবে। কখন করবে সেটা বলছি, বাংলা বাক্যে যদি কি দিয়ে প্রশ্ন থাকে, ক্লিয়ার? সে কি যাবে, সে কি নিবে, ঠিক আছে, যার উত্তর হ্যাঁ বা না দিয়ে শেষ হয়, তার ক্ষেত্রে তুমি যখন প্রশ্নবোধক বাক্য করবে তখন হেল্পিং ভার্ব, এটা তোমার হেল্পিং ভার্ব, এই হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে এনে বসিয়ে দাও। তাহলে তাই যদি হয় তাহলে তখন আমরা বাক্যটা লিখবো কিভাবে? আমরা তখন বাক্যটা লিখবো উইল হি গো টু কলকাতা, ঠিক আছে? তাহলে কি লিখলাম, সে কি কলকাতা যাবে, উইল হি গো টু কলকাতা, হয়ে গেল আমাদের, ক্লিয়ার? এবার দেখো, কেন আমি তোমাকে সাহায্য করব, প্রথমে আসো আমি তোমাকে সাহায্য করব এইটুকু আগে ভাবো, তারপরে কেন দিয়ে আমরা সেটাকে প্রশ্নের রূপ দিয়ে দেব। প্রথমে আসো আমি তোমাকে সাহায্য করব, তাহলে করা, সাহায্য করা ক্রিয়াপদের শেষটা কোথায় গিয়ে শেষ হচ্ছে? বো বা বেতে শেষ হচ্ছে, না? বোতে বা বেতে শেষ হলে আমরা তাহলে কি করব, আমরা সিম্পল ফিউচারের অ্যাক্টিভ ফর্ম ইউজ করব, শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি তোমাকে সাহায্য করব, তাহলে আই শ্যাল, আই ফার্স্ট পার্সন তাই শ্যাল হবে, আই এর সাথে শ্যাল, অন্য সবার ক্ষেত্রে উইল, তাহলে আই শ্যাল, এবার সাহায্য করা হচ্ছে হেল্প, এটা আমার V1, তাহলে আই শ্যাল হেল্প ইউ, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমি তোমাকে সাহায্য করব, আই শ্যাল হেল্প ইউ। এবার হচ্ছে ইন্টারোগেটিভ, কেন আমি তোমাকে সাহায্য করব, ফার্স্ট তুমি কি করবে, এইখানে নিয়ে চলে আসবে হেল্পিং ভার্ব, আর কেনর জন্য ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়াই, তোমরা জানো হোয়াই মানে কেন, সেটা বসিয়ে দেবে। তাহলে আমি কি লিখব বাক্যটাকে, এবার এবার আমি লিখব শ্যাল আই হেল্প ইউ, এখানে লিখে দিব হোয়াই, কেন, হোয়াই শ্যাল আই হেল্প ইউ, কেন আমি তোমাকে সাহায্য করব। এইটুকু অংশ তো আমরা আগে লিখেছিলাম, তখন কি লিখেছিলাম, আই শ্যাল হেল্প ইউ। এবার হেল্পিং ভার্বকে সাবজেক্টে আগে নিয়ে চলে আসলাম, শ্যাল আই হেল্প ইউ। এইটুকু যদি আমরা রেখে প্রশ্নটা রাখি, তার মানে আমি কি তোমাকে সাহায্য করব, কিন্তু আমাকে কেন দিয়ে করতে হবে। এইবার আমাকে কেনটাকে বাইরে লিখতে হচ্ছে হোয়াই, হোয়াই শ্যাল আই হেল্প ইউ, কেন আমি তোমাকে সাহায্য করব। এবার চলো, কখন তারা মাঠে যাবে, তারা মাঠে যাবে, তারা মাঠে আসবে, এটুকু আগে লেখো। তাহলে আসা হচ্ছে মূল ক্রিয়া, সেই ক্রিয়ার শেষ উচ্চারণে কি পাচ্ছ, বে, তার মানে আমার সিম্পল ফিউচার টেন্সের অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে তারা মাঠে আসবে। তাহলে আমি কি লিখবো, দে উইল কাম টু দা ফিল্ড, ক্লিয়ার? তাহলে দে উইল কাম টু দা ফিল্ড, তারা মাঠে আসবে, কখন, তার মানে আবার প্রশ্ন মানেই হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে আনো, তারপরে কখন, আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন কি জানি, হোয়েন, হোয়েন মানে কি, কখন। তাহলে আমরা এটা কখন দিয়ে বাক্যটা শুরু করব, তাহলে এটাকে আগে এখানে নিয়ে আসো, উইল দে কাম টু দা ফিল্ড, তারা কি মাঠে আসবে, এবার কখন, বাইরে আমি হোয়েন নিয়ে চলে আসবো। তাহলে এটাকে আবার লিখছি, তাহলে দেখো উইল দে কাম
to the field, interrogation, when they come to the field, এইবার কখন, when, তাহলে when will they come to the field, কখন তারা মাঠে আসবে। ক্লিয়ার? এইভাবে তোমার বাক্যের গঠন দেখো, সেটা প্রশ্নবোধক আছে নাকি নাবাচক আছে নাকি হ্যাঁবাচক আছে, ভার্বের শেষ উচ্চারণটা লক্ষ্য রাখো, দেখবে খুব সহজে উচ্চারণ দেখে দেখে ভার্বের ক্রিয়াপদের বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ দেখে দেখে আমি যেভাবে করাচ্ছি ঠিক সেভাবে তোমরা ফলো করো, দেখো কত সহজে অল্প সময়ে ইংরাজিটা তোমরা শিখে যাবে। ক্লিয়ার? এবার চলো কিভাবে তাদেরকে সাহায্য করা হবে। তাহলে এইটুকু আসো, তাদেরকে সাহায্য করা হবে, তার মানে সাহায্য করা আমার ক্রিয়া, তার সাথে কি আছে, হবে। তার মানে মূল ক্রিয়া, এই যে লিখে রেখেছি, মূল ক্রিয়া তার সাথে যদি হবে বা যাবে যুক্ত থাকে তাহলে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সের কি হবে, সিম্পল ফিউচার টেন্সের প্যাসিভ ফর্ম হয়ে যাবে, শ্যাল উইল বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। তাহলে চলো তাদেরকে সাহায্য করা হবে, তাহলে আমি কি লিখব, দে উইল, এবার আমার কি আছে, বি ভার্ব, দে উইল বি হেল্প, এটা আমার ভার্বের থার্ড ফর্ম, তাহলে দে উইল বি হেল্প, তাদেরকে সাহায্য করা হবে। এবার আছো এইটা কিভাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আবার হেল্পিং ভার্বকে এখানে নিয়ে চলে আসো, তাহলে উইল দে বি হেল্প, তার আগে তোমাকে কিভাবে শব্দটা বসিয়ে দিতে হবে, অর্থাৎ কিভাবে, ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি, হাউ। তাহলে এইবার যদি আমি বাক্যটাকে লিখি তাহলে আমি কি লিখবো, আমরা বাক্যটাকে লিখলে এবার আমরা কি লিখবো সেটা দেখো। ক্লিয়ার? এবার আমরা বাক্যটাকে লিখছি দেখো, তাহলে কিভাবে, হাউ, হাউ মানে কিভাবে। ক্লিয়ার? ইন্টারোগেটিভ প্রোনাউন। এইবার আসো তাদেরকে সাহায্য করা হবে, হাউ, হেল্পিং ভার্বকে বাইরে আনলাম, এবার সাবজেক্ট লিখে দিলাম, এবার বি ভার্ব লিখে দিলাম, এইবার ভার্বের থার্ড ফর্ম লিখে দিচ্ছি দেখো। তাহলে হাউ উইল দে বি, হাউ উইল দে বি হেল্পড, আমরা প্রথমে কি লিখছিলাম, দে উইল বি হেল্পড, তাদেরকে সাহায্য করা হবে। ঠিক আছে, এবার হাউ দিয়ে ইন্টারোগেটিভ বাক্য করতে হবে, তার ফর্মটা কি, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। তাহলে আমার হাউ কিভাবে, এটাকে বাইরে আনতে হবে, হাউ উইল দে বি হেল্পড, তাদেরকে কিভাবে সাহায্য করা হবে, ইন্টারোগেশন, isn't it? Now you see what I am doing, what I am trying to make you understand. This is very important to point out, isn't it? তুমি দেখবে আমার প্রতিটা টেন্স ধরে ধরে যে আমরা ট্রান্সলেশনগুলো করছি সেখানে প্রত্যেক জায়গায় বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণকে কিন্তু আমি ফোকাস করছি, কারণ উচ্চারণগুলোকে দেখে তোমার টেন্সের অ্যাক্টিভ না প্যাসিভ, কোন টেন্স অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে সেটা যত তাড়াতাড়ি তুমি ধরে ফেলতে পারবে, দেয়ার ইজ নো আদার ওয়ে টু নো, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু লার্ন। ফলে আমার এই প্রসেসটা তোমরা ফলো করলে খুব সহজে ইংরাজিটা উইদিন ভেরি শর্ট টাইম তোমরা কিন্তু এইভাবে ট্রান্সলেট করতে পারবে, এবং যদি একটু বেশি প্র্যাকটিস করো, ইভেন ইউ উইল বি অ্যাবল টু স্পিক in English. So আমি সিম্পল ফিউচার টেন্সের বেবো অথবা মূল ক্রিয়ার সাথে হবে বা যাবে থাকলে কিভাবে অ্যাক্টিভ প্যাসিভ করতে হয়, তাদের নাবাচক কি করে করতে হয়, তাদের প্রশ্নবোধক বাক্য থাকলে কি করে করতে হবে, অল কাইন্ডস অফ সেন্টেন্স প্যাটার্ন আন্ডার ইয়োর সিম্পল ফিউচার টেন্স I have already given here for your better understanding, isn't it? I suppose তোমরা এটা ভালো করে শিখে ফেললে। তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লেখো, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেব, কোনো প্রবলেম নেই। I am always with you. Okay, this is my only job now to make you understand the English properly, those who are from Bengali medium background, isn't it? This is my sole intention. Okay, so I am always with you. Whatever you like to learn in English grammar, I am always with you. Okay, just you follow my lecture
And whenever you start following my lecture video, please try to go up to the end, otherwise you cannot understand properly. Okay, if my class helps you anyway, then you of course like my channel, share it, and those who are new in my channel, please subscribe, because this channel need to be, isn't it, so that many students can get help. Okay, thank you for today. Again, I will be with other topic very soon. Thank you.